সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর আমাকে অনেকেই বলেছ যে স্যার আপনি ক্লাস 11-এর চারণ কবিটা একবার পড়িয়ে দেবেন। তো আজকে আমি সেই চারণ কবিটাই তোমাদেরকে পড়াবো। তো তোমরা অনেকে হয়তো চারণ কবিটা পড়ে নিয়েছো বা কেউ এখনও পড়োনি, বা অনেকে কমপ্লিট হয়ে গেছে। আশা করি অনেকের হয়ে গেছে, কারণ সেমিস্টারের পরীক্ষা কিন্তু দোরগোড়ায় করা নাড়াচ্ছে। তো তোমরা কিন্তু আজকের এই ক্লাসটা একবার, আমার এই ক্লাসটা একবার দেখবে। পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন পর্যন্ত বা পরীক্ষা দিয়ে আসার পরও তোমরা কিন্তু এই চারণ কবিটা ভুলবে না। তো এই যে চারণ কবি, এই চারণ কবি, এই চারণ শব্দের অর্থ কী তোমরা লিখে রাখবে। এই যে চারণ শব্দ, এই চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি গায়ক। মনে থাকবে, চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি গায়ক। এই চারণ কবি বলতে আমরা কি বুঝি? যে পরাধীনতার পরাধীনতার বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করতে যে প্রেরণা জুগিয়েছিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এবং গেয়ে, কি বললাম, পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগাতে যে সমস্ত কবিরা ঘুরে ঘুরে বা গেয়ে গান লিখেছিল তাদেরকে আমরা কি বলবো? চারণ কবি। তো এই যে চারণ কবি কবিতাটা লিখেছেন কে? ভারভারা রাও। আচ্ছা, এবার দেখো, আমাদের বাংলা সাহিত্যের কিন্তু কোনো সীমারেখা নেই। অর্থাৎ আমাদের যে প্রতিটি ভাষা, আমাদের সংবিধানে যে 22টি ভাষা রয়েছে 8 নাম্বার তফসিলে, তো প্রতিটি ভাষার, অর্থাৎ আমাদের সাহিত্যের যে সাহিত্য, অর্থাৎ আমরা যারা সাহিত্য নিয়ে আলোচনা করি তাদের প্রতিটি ভাষা সম্পর্কে কিন্তু জ্ঞান থাকা জরুরি। ভাষা সম্পর্কে জ্ঞান, অর্থাৎ এবং প্রতিটি ভাষার যে সাহিত্য, সেই সাহিত্য সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু জরুরি। তো এই ভারভারারাও এই যে চারণ কবি কবিতাটা লিখেছিলেন কিন্তু আমাদের তেলেগু ভাষায়। এই তেলেগু ভাষায় লিখে ভারভারারাও কবিতাটা অনুবাদ কে করেছিল বাংলায়? আমাদের শঙ্খ ঘোষ। ক্লিয়ার হলো জিনিসটা? তো তোমরা জিনিসটা আবার দেখে নাও বইয়ের এইখানে, যে পেন্ডেলা ভারভারা রাও, পেন্ডেলা ভারভারা রাও কী ছিল তিনি? 1940 সালে 3রা নভেম্বর চিন্নাপেন্টিয়ালা ওয়াঙ্গাল জেলার একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 1960 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আমি আগে বললাম যে ভারভারা রাও ছিল কিন্তু আমাদের তেলেগু ভাষাভাষী কবি। আচ্ছা, এই যে চারণ কবি কবিতাটা, এই যে চারণ কবি কবিতাটা নেওয়া হয়েছে কিন্তু ভবিষ্যৎ চিত্রপটম, ভবিষ্যৎ চিত্রপটম কাব্যগ্রন্থ থেকে। তো তোমরা এই যে ভারভারা রাওয়ের যে চারণ কবি কবিতাটার একটা কিন্তু গল্প রয়েছে। এবার তোমরা জিজ্ঞাসা করতে বলে যে স্যার, যে কবিতার মধ্যে গল্প? হ্যাঁ, যে কবিতাটা যে লিখছে তার একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটা কি? যে সময় বেঞ্জামিন মোলায়েস, দক্ষিণ ভারতের যে বেঞ্জামিন মোলায়েস, প্রতিবাদী যে কণ্ঠ, প্রতিবাদী যে নেতা, দৃঢ়কণ্ঠে তৎকালীন সরকার, অর্থাৎ তৎকালীন সরকারের বিরুদ্ধে, গোথা সরকার এর বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত করেছিল, তার প্রতিবাদী কণ্ঠে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, তো সেই সময়
তাকে কিন্তু হত্যা করেছিল। অর্থাৎ কি, যে আমাদের এই বেঞ্জামিন ছিল কৃষ্ণাঙ্গ, আর শাসিতরা ছিল শ্বেতাঙ্গ। তো শ্বেতাঙ্গদের উপর, কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের যে অত্যাচার, তার বিরুদ্ধে সবর হয়ে বেঞ্জামিন মোলায়েসকে বোথা সরকার হত্যা করেছিল। তো আমরা জানি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। সমাজের যেখানে কোনো কোনো ক্ষেত্রে বা যে কোনো প্রান্তেই যখন কিছু না, যতই কিছু ঘটে চলুক না কেন, কবি তার কলম অর্থাৎ প্রতিবাদ দেখায় তার সাহিত্যের মাধ্যমে। তো সেই সময় আমাদের কবি ভারভারাও কিন্তু সরকারের রোষানলে পড়ে, এবং সেখানে তিনি গারো তথা জেলখানায় বসে কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু লিখেছেন। তো দেখো, আমরা এবার পুরো কবিতার মধ্যে আসবো। দেখো, বলছে নিয়ম কানুন যখন সব লোপাট। কি, নিয়ম কানুন যখন সব লোপাট, অর্থাৎ নিয়ম কানুন যখন সব লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ একটা অরাজকতার সময় চলছে, অর্থাৎ যেখানে যে দেশে কোনো নিয়ম কানুন নেই, অর্থাৎ অরাজকতা চলছে, সব কিছু একটা বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। অর্থাৎ সেই সময়ের সঙ্গে সঙ্গে, সেই সময়ের অর্থাৎ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তা কালো মেঘ, দেখবে প্রতিটা জিনিস একটা কালো হচ্ছে একটা অশুভের প্রতীক, হচ্ছে কালো। সমস্ত কিছুকে ধ্বংস করে নিজের মধ্যে শোষণ করে নেয় এই কালো। তো কালো দেখবে প্রতিটি রঙকে শোষণ করে নিজস্বতাকে কিন্তু বজায় রাখে এই কালো। তো সেই সময়ের কালো মেঘ ওই প্রতিবাদী কণ্ঠে, অর্থাৎ এখানে মূল ব্যাখ্যা হচ্ছে অত্যাচারিত শাসক গোষ্ঠী ফাঁস লাগাচ্ছে প্রতিবাদী কণ্ঠদের কণ্ঠে। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জল। বলছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত, অর্থাৎ তাদের গলায় ফাঁসি দিয়ে তাদের প্রতিবাদী কণ্ঠগুলোকে দেখবে, যদি গলায় ফাঁসি দেওয়া হয় তো সেখান থেকে কিন্তু কোনো রক্ত বেরোবে না। কিন্তু এমনি এরকম যদি কাউকে গলায় পেটে যদি ছুরি দিয়ে হত্যা করা হয়, তাহলে কিন্তু তার রক্তপাত সৃষ্টি হয়। কিন্তু যদি কাউকে ছুরি ফাঁসি দিয়ে হত্যা করা হয়, তাহলে কিন্তু কোনো রক্তপাত হবে না, আর কোনো চোখের জলও নয়। কি, আর অর্থাৎ তাদেরকে এমন মানসিক আর শারীরিকভাবে অত্যাচারিত করা হচ্ছে যে তাদের চোখের জলও কিন্তু সেই সময় কিন্তু পড়ছে না। তাদের চোখের জলও কিন্তু আস্তে আস্তে মানসিকতা, শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু শুকিয়ে যাচ্ছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। অর্থাৎ ঘূর্ণিপাকে বিদ্যুৎ, অর্থাৎ ছোট্ট ছোট্ট যে বজ্রাঘাত, ছোট্ট ছোট্ট যে বিদ্যুতের ঝলকানি, সেটা বাজের প্রতিসম রূপ কিন্তু ধারণ করছে। অর্থাৎ ছোট্ট ছোট্ট মারে কিন্তু প্রতিবাদী কণ্ঠ কিন্তু হাজারে হাজারে শয়ে শয়ে ধ্বনিত হচ্ছে। ঝিরঝিরে বৃষ্টিও, অর্থাৎ আস্তে আস্তে করা প্রতিবাদও হয়ে উঠছে প্রলয়, অর্থাৎ ধ্বংসের কারণ হয়ে উঠছে আস্তে প্রলয়, আস্তে ঝিরঝিরে বৃষ্টিও। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, মায়ের বেদনাশ্রু অর্থাৎ দুঃখে ভরা যে জল, অর্থাৎ শোকে ভরা যে জল, সেটাকে বুকে নিয়ে, অর্থাৎ এখানে মা বলতে কি বঙ্গমাতা, এখানে মা বলতে ভারত মাতা। এই ভারত মাতার শোকের অর্থাৎ বেদনাশ্রু অর্থাৎ শোকের যে জল, সেটাকে বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ জেলের যে
কুঠুরি, অন্ধকার যে কুঠুরি, অর্থাৎ চার দেওয়ালের গণ্ডি, অর্থাৎ শিকল দেওয়া, অর্থাৎ রেলিং দেওয়া যে কুঠুরি, সেই কুঠুরি থেকে বা গারদ থেকে কি বেরিয়ে আসছে? কবির কোনো লিপিকার স্বর। অর্থাৎ কবির যে প্রতিবাদী লিপিকা অর্থাৎ লিপি, অর্থাৎ লিখিত বা ধ্বনিত যে স্বর, কবির যে ভাষা, সেই গারদ থেকে কিন্তু বেরিয়ে আসছে। তো আজ এই পর্যন্ত, আর একটা ক্লাসে কিন্তু আমি এটা শেষ করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।